আসসালামু আলাইকুম এসএসসি-বাসী। কেমিস্ট্রি চ্যাপ্টার 2 পদার্থের অবস্থা ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রি বইয়ের 2 নম্বর চ্যাপ্টার পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। এই চ্যাপ্টারে বেশ কয়েকটি টপিকস আছে। তার মধ্যে প্রথম টপিক হচ্ছে পদার্থের অবস্থা, অর্থাৎ পদার্থ কি, কণার গতিতত্ত্ব, ব্যাপন, নিঃসরণ, ঊর্ধ্বপাতন, পাতন, এছাড়াও গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। একটা ক্লাসে যদি আমরা সকল টপিকস পড়তে যাই অনেক লেন্দি হয়ে যাবে। এই জন্য আমার মনে হয় আমরা সেকেন্ড পার্টে অর্ধেক আলোচনা করি, ফার্স্ট পার্টে অর্ধেক আলোচনা করি। আজকের ক্লাসে আমরা যতটুকু পড়বো সেটা হচ্ছে যেটা বোর্ডে আসা কোশ্চেনগুলা, যেমন বোর্ড পরীক্ষাতে যেগুলো আসে সেগুলো হচ্ছে কণার গতিতত্ত্ব থিওরি, ব্যাপন এবং গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। আমরা আজকে এই 3টা টপিকস পড়বো। বাদ বাকি ক্লাসে আমরা বই ধরে ধরে বইয়ের দাগানো লাইনগুলো পড়বো, এমসিকিউ পড়বো এবং বোর্ড কোশ্চেন সলভ করবো। এছাড়াও চ্যাপ্টারের যা বাকি থাকে সবগুলো শেষ করে দেব। চলো আজকে ক্লাসটা শুরু করি। আজকের প্রথম টপিকটা হচ্ছে কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্বটা আসলে কি এটা বোঝার আগে বুঝতে হবে যে পদার্থ আসলে কি। পদার্থ হচ্ছে যা জায়গা দখল করে, নির্দিষ্ট আকার ও আকৃতি আছে। এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। পদার্থ কত প্রকার? 3 প্রকার, যেমন কঠিন, তরল, বায়বীয়। এখন আমরা বলবো পদার্থ কেন আসলে 3 প্রকার, আর এই 3 প্রকার হওয়ার কারণটা কি, কেন একটি পদার্থ তরল হয়, কেন একটি পদার্থ কঠিন হয়। এটা বোঝার আগে আমরা একটা উদাহরণ ধরে নেই। ধরো পানি। পানির 3টা অবস্থায় বিদ্যমান। পানি যখন কঠিন অবস্থায় থাকে তখন সেটা বরফ, পানি যখন তরল অবস্থায় থাকে তখন সেটা পানি, আর যখন বায়বীয় অবস্থায় থাকে তখন সেটা গ্যাস হয়, অর্থাৎ জলীয় বাষ্প উৎপন্ন করে। তো ধরো পানিকে দিয়ে আমরা আলোচনাটা শুরু করলাম। এখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে এবং এখানে একটি পাত্র আছে। এই পাত্রে কঠিন পানি অর্থাৎ বরফ আছে, এখানে তরল অর্থাৎ পানি আছে, আর এখানে গ্যাস হয়ে পানি উঠতেছে। এখন কথা হচ্ছে পানি এখানে কঠিন অবস্থায় কেন আছে, এখানে তরল অবস্থায় কেন আছে, এখানে গ্যাসীয় অবস্থায় কেন আছে, এবং কিভাবে আমরা এই কঠিন পানিকে তরল করব এবং তরল পানিকে বায়বীয় করব। পানি কঠিন কেন আছে, এইটা হচ্ছে পানির ভেতরে থাকা অণুসমূহ যখন পরস্পরের সঙ্গে আকর্ষণ খুব দৃঢ়ভাবে করে তখন তারা নিজেদের কাছাকাছি অবস্থান করে এবং খুবই শক্ত একটা বন্ডিং তৈরি করে। তার কারণে পানি কঠিন অবস্থায় থাকে, অর্থাৎ বরফে পরিণত হয়। আবার যখন আমরা এটাকে তাপ অথবা চাপ দিই তখন এদের মধ্যকার অণুগুলোর আন্ত আকর্ষণ শক্তি অর্থাৎ পরস্পরের ভেতরের শক্তিগুলো কমে যায়, ফলে তরল পদার্থে পরিণত হয়। আবার তরল পদার্থকে যদি আমরা আবার তাপ দেই তখন তাদের ভেতরের আন্ত আকর্ষণ শক্তিগুলো আরো কমে যায়, পরে তারা গ্যাসে পরিণত হয়। আচ্ছা, এখন আন্ত আকর্ষণ শক্তিটা কি? আন্ত আকর্ষণ শক্তি হচ্ছে কোনো পদার্থের ভিতরে
ভেতরের অণু সমূহের আকর্ষণ শক্তি, এটা হচ্ছে পদার্থের আন্ত আকর্ষণ শক্তি। অর্থাৎ আন্ত আকর্ষণ শক্তি যত দৃঢ় হবে, পদার্থের অণুসমূহ তত কাছাকাছি থাকবে এবং পদার্থটা কঠিন হবে। আন্ত আকর্ষণ শক্তি যদি একটু কম হয় কঠিনের তুলনায়, তখন তাদের অণুগুলো, ভেতরের অণুগুলো একটু পরস্পর থেকে দূরে অবস্থান করবে, ফলে তরল হবে। এবং আরো একটু বেশি আকর্ষণ শক্তি যদি আরো একটু বেশি কম হয়, তাহলে সে গ্যাসীয় অবস্থায় পরিণত হবে এবং অণুগুলো দূরে গিয়ে ছোটাছুটি শুরু করবে। এর কারণেই পদার্থ কঠিন, তরল, বায়বীয় হয়। এই জিনিসটাই হচ্ছে আসলে কণার গতিতত্ত্ব। সিম্পলি ভাবে আলোচনা করলে এতটুকুই আছে কণার গতিতত্ত্বে। শুধু বইয়ের ভেতরে আরেকটা জিনিস আছে, যে কণার গতিতত্ত্ব, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং ইন্টারমলিকুলার স্পেস বা আন্তঃকণা আকর্ষণ শক্তির সঙ্গে আরেকটা জিনিস তো আছে, সেটা হচ্ছে ইন্টারমলিকুলার স্পেস। আন্তঃকণা আকর্ষণ শক্তি এতটুকুই আসলে, যে পদার্থগুলো কেন কঠিন হয়, কেন তরল হয়। আর আন্তঃকণা আকর্ষণ শক্তি আসলে কম এবং বেশি হয় পদার্থের গতিশক্তির কারণে। আমরা যদি পদার্থের গতিশক্তিকে একটু বাড়াই দেই, তাহলে তাদের ভেতরের আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কমে যাবে এবং পদার্থটি একটি অবস্থা থেকে আরেকটা অবস্থায় চলে যাবে। অর্থাৎ কঠিন তরলে যাবে, তরল বায়বীয়তে যাবে, এভাবেই। আবার যখন আমরা কণার গতিশক্তি একটু কমাই দিব, তখন বায়বীয় তরলে যাবে, তরলে কঠিন যাবে। আমরা জানি পানিকে কিভাবে তরল গ্যাস করা যায়। এটা আসলে আমরা যদি পানিকে তাপ দিই, অর্থাৎ বরফকে তাপ দিই, তরল হবে। তরলকে যদি আমি আরো একটু তাপ দিই, তাহলে সেটা গ্যাসীয় বা বায়বীয় অবস্থাতে পরিণত হবে। আমি যদি গ্যাসকে ঠান্ডা করি, শীতল করি, তাহলে সেটা তরলে, এবং তরলকে শীতল করলে তখন সেটি কঠিন বরফে পরিণত হবে। এখন আমরা বলবো কণার গতিশক্তিটা আসলে কি। একটি পাত্রে পদার্থগুলো এইভাবে আছে, এগুলো হচ্ছে পদার্থের অণু ধরে নাও। এখানে দেখবা অণু সমূহের মাঝের যে ফাঁকা স্থান, সেটা অনেক কম। অর্থাৎ এদের মধ্যকার আন্তঃকণা আকর্ষণ ফাঁক অনেক কম এবং গতিশক্তি অনেক কম। এর কারণে এদের ভেতরের পরস্পরের যে আঁকড়ে ধরার শক্তি অনেক স্ট্রং, অর্থাৎ আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেক বেশি। এই কারণে পদার্থগুলো এক জায়গায় আছে, পদার্থগুলো নড়াচড়া করতেছে না। এটাই আসলে পদার্থের কঠিন রূপ। এখন আমরা যখন এখানে দেখতেছি, এখানে পদার্থের অণুসমূহ পরস্পরের সঙ্গে আছে ঠিকই, কিন্তু এর মতো এত শক্তিশালী অবস্থায় নাই। এর কারণে এটি তরল অবস্থায় আছে। আর এর ভিতরে আমরা দেখতেছি একটি অণু থেকে অপর অণুর অনেক বেশি দূরত্ব, অর্থাৎ এদের মধ্যকার আকর্ষণ শক্তি অনেক কম। এর কারণে এটা বায়বীয় পদার্থ। এটা কঠিন, এটা তরল, এটা বায়বীয়। এখন ধরো এখান থেকে এমসিকিউ আসে, যদি এমসিকিউ আসে তাহলে এরকম হবে, কঠিন কোনটির আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি? কঠিনের আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি, তারপরে তরল, তারপরে বায়বীয়। আবার কোনটির গতি শক্তি বেশি? তাহলে একদম বিপরীত, কঠিন থেকে তরলের বেশি, তরল থেকে বায়বীয় পদার্থের গতিশক্তি বেশি। এটা কি? আকর্ষণ শক্তি, আর এটা গতিশক্তি। যে সকল পদার্থের গতিশক্তি বেশি,
তাদের আন্তঃকণ আকর্ষণ শক্তি অটোমেটিক কম হয়, ফলে তারা কঠিন থেকে তরল বা বায়বীয়তে রূপান্তর হয়ে যায়। আর যাদের গতিশক্তি কম তাদের আন্তঃকণ আকর্ষণ শক্তি বেশি হয়, ফলে তারা কঠিন পদার্থ হয়। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে ব্যাপন। আসলে এই চ্যাপ্টার থেকে যদি বোর্ডে আসার মতো কোনো টপিকস থাকে তাহলে সেটা হচ্ছে ব্যাপন। ব্যাপন আসলে কি? ব্যাপন হচ্ছে অধিক ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় কোনো গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত কোনো গ্যাসীয় পদার্থের বা কঠিন তরল যে কোনো পদার্থের স্বতঃস্ফূর্ত ছড়িয়ে পড়া। অর্থাৎ যে কোনো ধরনের একটি পদার্থ তোমার কাছে অনেক পরিমাণ আছে, সেইটা যেখানে নাই সেই পরিবেশে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাই ব্যাপন বলে। যেমন আমরা ধরে নিতে পারি যে একটা পারফিউম যখন আমরা রুমের কর্নারে বা রুম স্প্রে যখন আমরা রুমের কর্নারে স্প্রে করি, পুরো রুমে সেই স্প্রেটা ছড়িয়ে যায়। এটা কিসের কারণে হয়? ব্যাপন প্রক্রিয়ার কারণে হয়। ব্যাপনের সংজ্ঞাটা আগে লিখি। অধিক ঘনত্বের স্থান হতে কম ঘনত্বের স্থানে পদার্থের স্বতঃস্ফূর্ত ছড়িয়ে পড়া, এটাই আসলে ব্যাপন। এখন ব্যাপন ঘটে কিসে কিসে? ব্যাপন ঘটে কঠিন থেকে কঠিন পদার্থে, কঠিন থেকে তরলে, তরল থেকে তরলে, তরল থেকে গ্যাসে, গ্যাস থেকে গ্যাস, কঠিন থেকে গ্যাস, এইগুলো স্থানে ব্যাপন ঘটে। এখন বলবা কঠিন থেকে কঠিনে কিভাবে ব্যাপন হয়? কঠিন থেকে কঠিনে ব্যাপন হয় ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে। কঠিন থেকে তরলে ব্যাপন হয়, তোমাদের বই একটা উদাহরণ আছে পরীক্ষণে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কঠিন একটা বার যখন তুমি পানির ভেতরে রাখবা তখন সেইটা গোলাপি বর্ণ ধারণ করবে পানিটা, অর্থাৎ কঠিনের যে শক্ত অংশটুকু সেটা গলে যাবে। এটা তোমাদের বইয়ে আছেই পরীক্ষণে। তরল থেকে তরলে কিভাবে ব্যাপন হয়? ধরো তরল থেকে তরলে কিভাবে ব্যাপন হচ্ছে, ধরো এক গ্লাসে পানি আছে, এখানে তুমি লিকুইড নীল আছে না সাদা কাপড়ে দেওয়ার জন্য চমক, এক ফোঁটা দিলা, এখান থেকে এক ফোঁটা নীল দিলা, সাদা পানি সম্পূর্ণ নীল হয়ে যাবে। অর্থাৎ এটাও নীল, পানিও নীল। এটাই হচ্ছে তরল থেকে তরলে ব্যাপন প্রক্রিয়া। তরল থেকে গ্যাসে কিভাবে ব্যাপন হয়? আমরা বললাম তো যখন আমরা রুম স্প্রে করি বা বডি স্প্রে করি, বডি স্প্রে কিন্তু তরল অংশ থাকে, সেটা আসলে আসলে গ্যাসে ব্যাপিত হয়ে চলে যায়। গ্যাস থেকে গ্যাসে কিভাবে ছড়ায়? বডি স্প্রে গ্যাস, সো গ্যাস থেকে আমরা যখন গ্যাসে দিব তখন সেটা ব্যাপিত হয়ে চলে যাবে। এগুলো আসলে এমসিকিউ আসে বা বেসিক জানার জন্য আসলে জানা। তোমাদের পরীক্ষায় আসলে যেটা আসে সেটা হচ্ছে ব্যাপনের হার, কোন পদার্থ বেশি ব্যাপিত হয় কোন পদার্থ কম ব্যাপিত হয়। ধরো দুইটা গ্যাস দিয়ে দিল তোমাদের, প্রথম হচ্ছে হাইড্রোজেন, তারপর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে অ্যামোনিয়া, দিয়ে বললো এদের মধ্যে সবচেয়ে বেশি কে ব্যাপিত হয়। ব্যাপনের হার যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে পদার্থের আণবিক ভর। এটা আসলে গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আসে, এসএসসি লাইফে এগুলো লাগে না, ইন্টারমিডিয়েটে যখন পড়বা তখন লাগবে। শুধু এইটুকু মনে রাখবা যে গ্যাসের আণবিক ভর
যত কম তার গ্যাসের বলতে এখানে ধরো যার, তাহলে বেশি ভালো হবে। যার আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি। এখন বলবো ভাইয়া আণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করব? আণবিক ভর নির্ণয় করা নেক্সট চ্যাপ্টার গুলোতে আমরা শিখবো। এখানে জাস্ট মনে রাখবা আণবিক ভর হচ্ছে হাইড্রোজেনের 1, এখানে হাইড্রোজেন আছে 2টা, তো H2 এর সময় বের করবা হাইড্রোজেনের 1 পরিমাণে আছে 2, সো এখানে এর আণবিক ভর হচ্ছে 2। কার্বন ডাই অক্সাইডে সি আছে 1টা, কার্বন হচ্ছে 12 আছে 1টা, তাহলে 12 হবে। অক্সিজেন আছে 2টা, অক্সিজেন আসলে হচ্ছে 16, 16 গুণন 2, তাহলে এখানে হচ্ছে 32, তাহলে 32 আর 12 যোগ করলে কত হচ্ছে? 44। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। এখন তুমি নাইট্রোজেনের যখন বের করবা, নাইট্রোজেন আছে 2টা, 14 গুণন 2 সমান সমান 28। তারপর আছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া নাইট্রোজেনের 14 প্লাস, কারণ নাইট্রোজেন একটা আছে, প্লাস হাইড্রোজেন 1 ইন্টু 3, তাহলে এখানে কত হচ্ছে? 17। তো এখানে দেখো সবচেয়ে আণবিক ভর কম হাইড্রোজেনের, তাহলে এর ব্যবহার সবচেয়ে বেশি। এদের মধ্যে কোনটার ব্যবহার সবচেয়ে বেশি? হাইড্রোজেনের ব্যবহার সবচেয়ে বেশি। এবং ব্যবহার সবচেয়ে কম কার? সবচেয়ে কম হচ্ছে কার্বন ডাই অক্সাইডের, কারণ আণবিক ভর অনেক বেশি। এই চ্যাপ্টার থেকে আসার মতো এটাই একমাত্র টপিকস আমার মনে হয়। এছাড়াও আরো একটা টপিকস আছে, তোমাদের আগের বইয়ের অনুশীলনীতে ছিল এরকম একটা কোশ্চেন, যে একটা পাইপ এই পাশে আছে HCl সিক্ত তুলা, অপর পাশে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে সিক্ত তুলা। দুইজনই ব্যাপন করতেছে, এখান থেকে HCl যাচ্ছে আর এইদিকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের গ্যাস এইদিকে যাচ্ছে। এখন বিক্রিয়া অনুসারে আমরা একটা কথা জানি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং HCl এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি। সমস্যাটা হচ্ছে এই অ্যামোনিয়াম ক্লোরাইড আসলে এক ধরনের সাদা ধোঁয়া, এইটা সাদা ধোঁয়া। এখন এই পাইপের একটা জায়গায় সাদা ধোঁয়া তৈরি হবে। এখন তোমরা অনেকেই বললো ভাই এখান থেকে যাবে গ্যাস, এখান থেকেও যাবে, মিডল অংশে সাদা ধোঁয়া তৈরি হবে, কিন্তু আসলে মিডল অংশে সাদা ধোঁয়া তৈরি হবে না। এটাই তোমাকে বললাম যে যার আণবিক ভর বেশি তার ব্যবহার কম। এখন এই দুইটার আণবিক ভর আমাদের বের করতে হবে। যার আণবিক ভর বেশি সে কম দূরত্বে যাবে, যার আণবিক ভর কম সে বেশি দূরত্বে যাবে। অর্থাৎ মাঝখানে সাদা ধোঁয়া উৎপন্ন হবে না। কোথায় উৎপন্ন হবে সেটা আমরা এখন বের করতেছি। দেখো HCl এ হাইড্রোজেন আছে, HCl এ হাইড্রোজেন আছে একটা, তাহলে এটা এখানে হবে 1 × 1 1। ক্লোরিন, ক্লোরিনের আণবিক ভর 35.5। এটা তোমাদের পর্যায় সারণী চ্যাপ্টারেও পড়ানো হবে, চ্যাপ্টার 2, 3, 3, 4 এগুলো চ্যাপ্টারেই পড়বা। এগুলো মান মুখস্থ করতে হবে, কোনো অসুবিধা নেই। এখন শুধু দেখো, তাহলে 35.5 এই দুটার, তাহলে HCl এর হবে 35.5 যোগ 1 সমান 36.5। এই পাশে যদি আমরা NH4OH অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা নির্ণয় করি, নাইট্রোজেন আছে এখানে 14
ইন্টু 1 ইকুয়াল 14, হাইড্রোজেন আছে 4টা, তাহলে হাইড্রোজেন 1 ইন্টু 4 ইকুয়াল 4, এখানে অক্সিজেন আছে 1টা, তাহলে 1 ইন্টু 16 ইকুয়ালস টু 16, এবং হাইড্রোজেন আছে আরও 1টা, এটার মধ্যে বললেই হইতো, আচ্ছা ভাঙেই বলি, ঠিক আছে। তাহলে এখানে দেখা তো কয়টা হচ্ছে, 16 4 20, 34 একে 35। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 35, আর HCl এর আণবিক ভর 36.5। যেহেতু HCl এর আণবিক ভর বেশি, অর্থাৎ HCl কম দূরত্বে যেতে পারবে, এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কম, অর্থাৎ সে খুব দ্রুত ব্যাপিত হতে পারবে। এই কারণে ধরো HCl এতটুকু জায়গা গেছে, এই সময়ের মধ্যেই যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহার বেশি, সে বেশি দূরত্ব চলে আসছে, ফলে এখানে যে মিশ্রণে গ্যাস তৈরি হয়েছে সাদা ধোঁয়া, HCl এর নিকটে তৈরি হয়েছে। এটা কি হয়েছে, HCl এর নিকটে তৈরি হয়েছে। এইটাই আসলে ব্যাপন হার নির্ণয়। আসলে ব্যাপন হার আরো নির্ণয় করা, অর্থাৎ এমসিকিউ আমাদের ব্যাপন হার নির্ণয় করাই আসলে আসবে। যেমন ধরো বলতিছে সালফিউরিক অ্যাসিড H2SO4, এর ব্যাপন হার নির্ণয় করো। ব্যাপন হার নির্ণয় করো বলতেছে আণবিক ভর নির্ণয় করো। এবং তুলনা করে দেখাও NH4COH এর তুলনায় এর নির্ণয় করে হবে, আসলে তুলনা করে দেখাবে না, তুলনায় এর ব্যাপন হার কম না বেশি। অনেক সহজ। আমরা এখানে কি বলছে, H2SO4 এর আণবিক ভর নির্ণয় করো। আমরা নির্ণয় করব H2, দুইটা H আছে, 1 into 2 equals to 2, S সালফার 32, গুণন 1 সমান সমান 32, অক্সিজেন 16 গুণন 4 সমান 64। তাহলে H2SO4 এর আণবিক ভর কত আসবে, 64 সাথে 30, 94 96 98, আণবিক ভর 98। ঠিক আছে। এখন NH4OH আমরা এর আগেই নির্ণয় করছি, NH4OH এর কত হয়, 35 হয়। তাও আমি আবার নির্ণয় করে দেখাচ্ছি। এখানে ধরো হাইড্রোজেন আছে 1টা, 14 গুণন 1 সমান 14, হাইড্রোজেন আছে 4 একে 5, তাহলে 5টা আছে হাইড্রোজেন, তাহলে 1 into 5 equals 5, অক্সিজেন আছে 1টা, 16 গুণন 1 সমান সমান 16, তাহলে 14 16 30 আর 5 35। তাহলে এর আণবিক ভর NH4OH এর কম এবং H2SO4 এর বেশি। যেহেতু H2SO4 এর আণবিক ভর বেশি, অর্থাৎ H2SO4 এর ব্যাপন হার NH4OH এর তুলনায় কম। ওকে, এটা হচ্ছে আসলে ব্যাপন হার
নিয়ে কথাবার্তা আসে। ব্যবহারের আরো প্র্যাকটিস আছে, আমরা পরের ক্লাসে তোমাদের যখন বোর্ড প্রশ্ন সলভ করাবো তখন এগুলো সব পড়াবো। এখন আসো আমরা ব্যবহারের পরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক করব, গলন স্ফুটন। গলনাঙ্ক কি, স্ফুটনাঙ্ক কি। আচ্ছা, ব্যবহারের সঙ্গে আরেকটা জিনিস তোমাকে একটু পড়াই নি, সেটা হচ্ছে নিঃসরণ। নিঃসরণ জিনিসটা আসলে কি? নিঃসরণ জিনিসটা হচ্ছে ব্যাপনের মতোই, শুধু গ্যাস একটু বদ্ধ জায়গা, গ্যাসীয় অবস্থা, পদার্থটা গ্যাসীয় হতে হবে এবং বদ্ধ জায়গা থেকে সজোরে অবস্থান করতে হবে। যেমন ধরো এটা একটা বেলুন, বেলুনের মুখ লাগানো আছে এখানে। এখানে তুমি যদি একটা পিন দিয়ে বেলুনটাকে ফুটা করো তাহলে ছোট্ট একটা ইয়া হবে এবং খুব তাড়াতাড়ি বাতাস বেরিয়ে যাবে। এইটাই আসলে নিঃসরণ। নিঃসরণ হচ্ছে অধিক চাপযুক্ত স্থান হতে গ্যাসীয় পদার্থের সজোরে কম চাপযুক্ত স্থানে ছড়িয়ে পড়া। একটু দাঁড়াও, ওর মার্কারের কালিটা শেষ, আমি মার্কারটা একটু চেঞ্জ করে আসি। সজোরে কম চাপযুক্ত স্থানে ছড়িয়ে পড়া, এটাই আসলে নিঃসরণ। নিঃসরণটা আসলে প্রত্যেক ব্যাপন প্রক্রিয়াতেই হয়। যখন তুমি বডি স্প্রে করো তখন বডি স্প্রের বোতলের মধ্যে স্প্রেটাকে অনেক প্রেসার দিয়ে ছোট্ট একটা জায়গায় আবদ্ধ করা হয়। যখন তুমি স্প্রে করো তখন সে ছোট্ট একটা ছিদ্রি দিয়ে সজোরে বেরিয়ে আসে, ওটাই আসলে নিঃসরণ। এবং নিঃসরণ হওয়ার পরেই আসলে ব্যাপন ঘটে, অর্থাৎ প্রত্যেকটা ব্যাপন প্রক্রিয়ার পূর্বে নিঃসরণ ঘটে এবং তারপরেই ব্যাপন হয়। ব্যাপন আর নিঃসরণের মধ্যে পার্থক্য এখানেই যে ব্যাপন কঠিন, তরল, বায়বীয় সকল পদার্থের ক্ষেত্রেই হয় এবং নিঃসরণ শুধু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হয়। এবং ব্যাপন হচ্ছে কম ঘনত্বের জায়গা থেকে অধিক ঘনত্বের জায়গায় যায়, আর নিঃসরণ হচ্ছে কম চাপের জায়গা থেকে বা অধিক চাপের জায়গা থেকে কম চাপের জায়গায় যায়। এটাই হচ্ছে ব্যাপন আর নিঃসরণের মধ্যে পার্থক্য। এখন আমরা এই চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস পড়বো যেখান থেকে সিকিউ আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে গলন, স্ফুটন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। গলন আসলে কি? কোনো কঠিন পদার্থের তাপ প্রয়োগের ফলে, আচ্ছা দাঁড়াও, তাপ প্রয়োগের ফলে, এটা শুরুতেই লিখতে হবে। তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া, এটা কি? এটা হচ্ছে গলন। আর গলনাঙ্ক জিনিসটা কি? গলনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়। এখানে গলন আর গলনাঙ্ককে তোমরা অনেকেই মিক্স করে ফেলো। আসলে গলন এবং গলনাঙ্ক দুইটা আলাদা বিষয়। গলনাঙ্ক হচ্ছে যে প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কঠিন পদার্থ তরলে পরিণত হয়, এটা আসলে গলন। আর গলনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায়, গলন আসলে প্রক্রিয়া আর গলনাঙ্ক হচ্ছে তাপমাত্রা। যেমন যে তাপমাত্রায় বলতে এখানে তুমি 30 ডিগ্রি সেলসিয়াস ধরতে পারো। পানি যেমন
ধরো বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বরফকে তুমি যদি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপ দাও তাহলে সে পানিতে পরিণত হবে। এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে গলনাঙ্ক। আসলে পানির গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াসেই বরফ পানিতে পরিণত হয়, আমি জাস্ট উদাহরণস্বরূপ বললাম। আর গলন হচ্ছে যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি দিচ্ছ, এর কারণে বরফ যে পানিতে পরিণত হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে, এই প্রক্রিয়াটাই হচ্ছে গলন। আর এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা তুমি প্রদান করতেছ এটাই আসলে গলনাঙ্ক। স্ফুটন এবং স্ফুটনাঙ্ক একদম সেম জিনিস। স্ফুটনটা হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। এটা হচ্ছে স্ফুটনাঙ্ক, স্ফুটন। আর স্ফুটনাঙ্কটা কি? যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। এখানেও সেম কথা, স্ফুটনাঙ্ক স্ফুটন আলাদা বিষয়। স্ফুটন হচ্ছে একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় পানি বাষ্পে পরিণত হবে। উদাহরণস্বরূপ পানি ধরো বাষ্পে পরিণত হবে। আর স্ফুটনাঙ্ক হচ্ছে আসলে একটা তাপমাত্রা, যেমন পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। পানিকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও এটা বাষ্পে পরিণত হবে। আসলে পানি যে বাষ্পে পরিণত হচ্ছে, এই যে প্রক্রিয়া, এটাই হচ্ছে স্ফুটন। আর এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করতেছ, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। স্ফুটন, স্ফুটনাঙ্ক, গলন, গলনাঙ্ক, এগুলা খুবই সিম্পল বিষয়, শুধু গোলমাল লাগাবে না। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হবে সেটাকে বলা হয় গলনাঙ্ক। আর যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হবে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। আর গলন হচ্ছে একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় কঠিন পদার্থ তরলে পরিণত হবে। আর স্ফুটন হচ্ছে প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় তরল পদার্থ বাষ্পে পরিণত হবে। সিম্পল বিষয়। এই গলন স্ফুটন পড়া হয়ে গেলে তোমাদের বই দেখবা দুইটা গ্রাফ আছে, একটা হচ্ছে বাষ্পীকরণ গ্রাফ আর একটা হচ্ছে শীতলীকরণ গ্রাফ। সেই গ্রাফ দুটাকে আমরা এখন একটা আলোচনা করার চেষ্টা করি। গ্রাফে এরকম একটা আছে, গ্রাফ দিয়েছে এখানে। প্রথমে আমরা গলনাঙ্কটা পড়ি। ধরো এখানে 0 ডিগ্রি সেলসিয়াস দিছে, আর এখানে আছে -20 ডিগ্রি ধরে নাও, আমি বইয়ের সঙ্গে হুবহু মিলাচ্ছি না। এখানে -10 ডিগ্রি সেলসিয়াস, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে তুমি ধরো এখানে 50 ডিগ্রি সেলসিয়াস, এখানে 100 ডিগ্রি সেলসিয়াস, তারপরে যদি তুমি দাও 125 ডিগ্রি সেলসিয়াস ধরে নাও আর কি। ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, তার নিচে আছে ও সরি -20 ডিগ্রি সেলসিয়াস, এখানে ধরো -30 ডিগ্রি। -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফ আছে, তাকে তুমি তাপ দিচ্ছ, তাহলে সে কিরকম হবে? -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কোনো বরফকে তুমি তাপ দাও, তাহলে সে আস্তে আস্তে কি হবে? গলতে শুরু করবে, অর্থাৎ তার গলন হবে। প্রক্রিয়াকে বলা হয় গলন। আর -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে তুমি যে পরিমাণ তাপ দিচ্ছ সেটা হচ্ছে গলনাঙ্ক।
এইভাবে সে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। আস্তে 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 তো তাপমাত্রা -10 ডিগ্রি হবে এবং 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি হওয়ার পরে দেখবা সে আর উপরে উঠতেছে না, অর্থাৎ তরলে পরিণত হচ্ছে না। এইভাবে একটা সমান্তরাল রেখা গেছে। তারপরে কিছুক্ষণ পর যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তুমি আরো একটু বাড়াচ্ছ তাপ দিচ্ছ, তখন সে এইভাবে যাবে এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসবে। 100 ডিগ্রি আসলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসার পরেও সে দেখবা একটা পর্যায়ে এইভাবে সমান্তরাল ভাবে গেছে এবং আরেকটু তাপমাত্রা দেওয়ার পরে 125 ডিগ্রিতে চলে গেছে। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে তুমি তাপমাত্রা দিচ্ছ, তাপমাত্রা বাড়তিছে, বাষ্পে পরিণত হচ্ছে, এখানে বরফ ছিল, এটা বাষ্পে পরিণত হচ্ছে পানি, সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে সরল রেখা কেন? এটা আসলে যখন তুমি বরফকে তাপ দিবা, তখন সে -30 থেকে -20, -20 থেকে -10, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাবে। যখন সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেছে, এই পয়েন্টটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা হচ্ছে পানির বরফের গলনাঙ্ক বা গলন বিন্দু। এখানে বরফ গলা শুরু করে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে শুরু করে। এখানেও কিন্তু বরফই আছে, এখানে বরফই আছে, এখানেও বরফ আছে। এখানে যে বরফ আস্তে আস্তে গলা শুরু করে দিয়েছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেন গলা শুরু করছে? কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফের গলনাঙ্ক, এখানে গলতেছে এবং পানি হচ্ছে, এর কারণে তাপমাত্রা বাড়তিছে না। তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, কিন্তু বরফ পানিতে পরিণত হওয়ার কারণে সোজা উপরে উঠে যায় নাই। এটাকে বলা হয় ভৌত অবস্থার পরিবর্তন। এবং এখানে যে তাপ প্রয়োগ করছো সেটাকে বলা হয় সুপ্ত তাপ। সুপ্ত তাপ আসলে কি ভাইয়া? সুপ্ত তাপ হচ্ছে পদার্থের ভৌত অবস্থা পরিবর্তনের জন্য যে তাপ দেওয়া হয়। এটা হচ্ছে সুপ্ত তাপ। এখন বলবা ভৌত অবস্থাটা কি? ভৌত অবস্থা হচ্ছে পদার্থের ভেতরের অবস্থা, অর্থাৎ সে বরফ ছিল, সেখান থেকে পানি হয়ে গেছে, এটা হচ্ছে পদার্থের ভেতরের অবস্থা। পানি একটা সময় বরফ ছিল, সে শুধু কঠিন পদার্থ ছিল, জমে বরফ ছিল, এবং পানি হয়ে গেছে এবং পানি একসময় বাষ্পে পরিণত হবে। অর্থাৎ পদার্থের চেঞ্জ হচ্ছে না, পানি শুধু অবস্থার পরিবর্তন করতেছে। এটাই আসলে ভৌত অবস্থার পরিবর্তন। অর্থাৎ ভেতরের ইনগ্রিডিয়েন্টস বা অণুগুলো সবকিছুই এক আছে, শুধু তার অবস্থার পরিবর্তন হচ্ছে, বরফ হচ্ছে, পানি হচ্ছে, বাষ্প হচ্ছে, কিন্তু পানিই আছে। এটাই হচ্ছে ভৌত অবস্থার পরিবর্তন। এবং ভৌত অবস্থার পরিবর্তন যখন হয় এবং ভৌত অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় সুপ্ত তাপ। তো এখানে আমরা, এটা হচ্ছে পানির সুপ্ত তাপ। এখানে যতটুকু তাপ প্রয়োগ করছি আমরা সেটা হচ্ছে পানির বরফের সুপ্ত তাপ। ঠিক আছে, এবং এরপরে দেখবা যে এখান থেকে বরফ হালকা পানি হয়েছে, সবগুলো বরফ পানি হয়ে যাওয়ার পর আবার পানি তাপ বাড়া শুরু করছে এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাওয়ার পর ওটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। সেখানে যে পানি বাষ্পে পরিণত হওয়া শুরু করছে এবং আস্তে আস্তে বাষ্পে পরিণত হচ্ছে। এখানেও সে পানি আছে, এটাও পানি, এটা কি? এটা হচ্ছে বরফ। এখানে পানি বাষ্পে পরিণত হওয়া শুরু করছে এবং বাষ্পে পরিণত হয়েছে। এখানেও পানি, যতটুকু তাপ আমরা প্রয়োগ করছি এর কারণে পানির ভৌত অবস্থার পরিবর্তন হয়েছে, বাষ্পে পরিণত হয়েছে, কিন্তু তাপমাত্রা দেখো 100 ডিগ্রি সেলসিয়াসে আছে, তাপমাত্রা বাড়ে নাই। এটা হচ্ছে পানির সুপ্ত তাপ। এখানে যতটুকু তাপ আমরা প্রয়োগ করছি সেটা হচ্ছে পানির সুপ্ত তাপ।
100°C তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হচ্ছে, কিন্তু আমরা কন্টিনিউয়াসলি তাপ প্রয়োগ করতেছি, কিন্তু তাপমাত্রা বাড়তেছে না, 100-র উপরে যাচ্ছে না, সে পানি থেকে বাষ্পে পরিণত হচ্ছে, অর্থাৎ তার ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে। এই কারণে 100°C তাপমাত্রা হচ্ছে পানির সুপ্ত তাপ। ঠিক আছে, এখান থেকে যখন তুমি দেখবা তাহলে এখানে কি আছে, পানি প্লাস বাষ্প। এখানে কি আছে, বরফ প্লাস পানি। এতটুকুই, এটাই তোমাদের পরীক্ষায় আসবে যে বরফের বাষ্পীভবন গ্রাফ দেখাও। তুমি এখানে তাপমাত্রা দিবা, এখানে বরফ দিবা, এখানে এখানে সময় দিতে পারো, এখানে চাইলে সময় দিতে পারো, আমি এত সময় ধরে তাপ দিচ্ছি, আমি তাপ কন্টিনিউয়াসলি দিতেইছি। ধরো এখানে এ, এটা দিলা বি, সি, ডি, ই, এফ। তারপরে তোমার এখানে পানির সুপ্ত তাপ এটা লেখার দরকার নেই, এটা জাস্ট তোমাদের বুঝাইছি, এতটুকু করবা। এরপরে তোমরা লিখে দিবা যে এ বি বরফ, বি সি বরফ প্লাস পানি, তারপরে সি ডি পানি, ডি ই পানি প্লাস বাষ্প, আর ই এফ বাষ্প। এই গ্রাফ থেকে আমরা কি দেখলাম, পানির গলনাঙ্ক 0°C, 0°C হচ্ছে পানির গলনাঙ্ক, এবং 100°C তাপমাত্রা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। এটা হচ্ছে বাষ্পীভবন গ্রাফের সবটুকু। এখন আমরা করবো শীতলীকরণ গ্রাফ, যেটা এই গ্রাফের সম্পূর্ণ উল্টা। শীতলীকরণ গ্রাফে আমরা যেটা করব, সেম জিনিস, এখানে জাস্ট তুমি কি করবা, ধরো -30° দিলা, -20°C, -10°C, 0, 50, 100°C, 125°C। আমি ইচ্ছা মতো দিলাম, এখানে তুমি দিলে সময় দিতে পারবে, আমি কত সময় ধরে দিছি, না দিলেও কোনো অসুবিধা নাই। ধরো 125°C এর বাষ্প 100°C তাপমাত্রায় আসছে। এর আমরা বাষ্প তো আর দেখানো সম্ভব না, বাষ্প এইভাবে উঠতেছে, 100°C তাপমাত্রায় ঠান্ডা হয়েছে, 100°C তাপমাত্রায় ঠান্ডা হয়েছে। সেখান থেকে দেখবা একটা সরল রেখা চলে গেছে, ঠিক আছে। তারপরে আবার সে ঠান্ডা হতে হতে 0°C তাপমাত্রায় আসছে, তারপরে 0°C তাপমাত্রা একটু সমান্তরালে গেছে, তারপরে একবারে 30° দিয়ে দিলা তুমি, বড় করে দিই, হয়ে গেছে। 125°C তাপমাত্রায় এ দিলা, বি সি ডি ই এফ। এ বি অংশটা আসলে কি বোঝাচ্ছে, এ বি অংশটা বোঝাচ্ছে বাষ্প, বিসি অংশটা কি বোঝাচ্ছে, এখানে বাষ্প 100°C তাপমাত্রা, আমরা জানতাম পানির স্ফুটনাঙ্ক 100°C তাপমাত্রা। যখন আমরা ওখানে 100°C তাপমাত্রায় বাষ্প নিয়ে আসছি, তখন কিছু পরিমাণ বাষ্প পানিতে রূপান্তর হয়েছে। তো এখানে আছে বাষ্প প্লাস পানি, আমরা তো ঠান্ডা করতেছি, এই জন্য কিছু পরিমাণ বাষ্প পানিতে পরিণত হয়েছে। এবং এখানে পানিতে পরিণত হওয়ার পরে সব কিছু দেখো, এখানে পানি
0°C তাপমাত্রায় জানি জমাট বাঁধতে শুরু করে, ফলে এখানে কিছু পরিমাণ পানি আছে, কিছু পরিমাণ বরফ আছে, পানি প্লাস বরফ। আর এখানে কি আছে, যখন মাইনাসে চলে গেছে 0°C নিচে, তখন এখানে আমরা শিওর বরফ আছে। এখানে বিসিতে কি বলবা, বাষ্প প্লাস পানি, সিডি পানি, ডিই পানি প্লাস বরফ, ইএফ বরফ। এটা হচ্ছে শীতলীকরণ গ্রাফ। এখন তুমি বলবা ভাইয়া 0°C তাপমাত্রাতেই কেন পানি বরফ হইলো? এটা বাষ্পীভবন গ্রাফে আগেই বলছি যে পানির গলনাঙ্ক, বরফের গলনাঙ্ক 0°C তাপমাত্রা। তো পানিকে যখন তুমি 0°C তাপমাত্রা আসার পরেও একটু ঠান্ডা করবা, তখন সে জমাট বাঁধা শুরু করবে। এই কারণে এই বর্ডারগুলো দেখতেছো, এগুলো হচ্ছে সাম্যাবস্থা হয়ে আছে। অর্থাৎ তুমি ঠান্ডা করতেছো, তাপমাত্রা কমায় আনতেছো, কিন্তু আমাদের তাপ তাপ কমাই দিচ্ছ, কিন্তু তাপমাত্রা কমতেছে না। ঠিক আছে, ধরো এখানে তুমি তাপ কমাচ্ছ কিন্তু 100°C আছে, কিন্তু বাষ্পটা পানিতে পরিণত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই 100°C তাপমাত্রা সুপ্ত তাপ, ভৌত অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, এবং 0°C তাপমাত্রা এটাও সুপ্ত তাপ অবস্থা, কারণ এটা ভৌত অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। এটা আসলে শীতলীকরণ গ্রাফ এবং বাষ্পীভবন গ্রাফ। তো আজকে আমরা যা বললাম সেটার একটা রিক্যাপ দিয়ে দিই। আসলে এই চ্যাপ্টারটা অতটাও গুরুত্বপূর্ণ না তোমাদের বোর্ড প্রশ্নের জন্য, এমসিকিউ আসতে পারে, এবং যদি পরীক্ষাতে আসে তাহলে এখান থেকে দুইটা জিনিস পড়বা, ব্যাপন প্রক্রিয়া আর দুইটা গ্রাফ। আর একটা গ্রাফ আছে, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, ওইটা আমরা পরের ক্লাসে পড়বো। ঊর্ধ্বপাতন প্রক্রিয়া এবং আজকের ক্লাসে যেগুলো টপিকস আমরা মিস করে গেছি এই চ্যাপ্টারের, সবগুলো পরের ক্লাসে সলভ করে দিব, এবং কিছু বোর্ড প্রশ্নও সলভ করবো পরের ক্লাসে। সো এই জন্য পরের ক্লাসটি পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যেন তোমার কাছেই সর্বপ্রথম আমাদের ক্লাসটি পৌঁছে যায়। তো আজকের মতো এত পর্যন্তই। আসসালামু আলাইকুম।